স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান ইসলামী ব্যাংক বিজনেস টকে। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আশিক রহমান। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের আলোচিত বিভিন্ন সেক্টরের সমস্যা, সম্ভাবনা এবং কি করণীয় সে বিষয়সমূহ। দর্শক, সমৃদ্ধির সোনালী দিন আনতে হলে আয়কর দিন, এই স্লোগান এবং সুখী স্বদেশ গড়তে ভাই আয়করের বিকল্প নাই প্রতিপাদ্যকে সামনে রেখে ষষ্ঠবারের মতো পালিত হল জাতীয় আয়কর দিবস ও আয়কর মেলা। একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে অভ্যন্তরীণ সম্পদ আহরণ বা রাজস্ব আদায় একটি অপরিহার্য বিষয়। আর এই সম্পদ আহরণের উৎস হিসেবে আয়করের গুরুত্ব সবচেয়ে বেশি। করের আওতা ও সেবা বৃদ্ধির লক্ষ্যে ইতিমধ্যে চালু করা হয়েছে ওয়ান স্টপ সার্ভিস, পুনর্বিন্যাস করা হয়েছে কর বিভাগের সাংগঠনিক কাঠামো, নেওয়া হয়েছে নানান কর্মসূচি। তবে রাজস্ব আদায়ে আয়করের অবদান এখনো জিডিপির হার ও ট্যাক্স প্রদানের হারের তুলনায় অনেক কম। 16 কোটির বেশি মানুষের দেশে করদাতার পরিমাণ 1%-এরও কম, মাত্র 11 লাখের মতো। কর আইনের যথাযথ প্রয়োগের অভাব, কর ব্যবস্থার জটিলতা এবং তা এখনো মানুষের কাছে ভীতিকর ও দুর্বোধ্য হয় কাঙ্ক্ষিত মাত্রায় আয়কর আদায় সম্ভব হচ্ছে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় আয়কর ব্যবস্থাপনা জনবান্ধব করতে করণীয়। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে আছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুর, আছেন জাতীয় রাজস্ব বোর্ডের কর কমিশনার মোহাম্মদ আলমগীর হোসেন এবং জাতীয় কর আইনজীবী ফেডারেশনের প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ নুরুল আজহার শামীম। যাচ্ছি বিস্তারিত আলোচনায়। জনাব আলমগীর হোসেন, ষষ্ঠবারের মতো আপনারা আয়কর মেলার আয়োজন করেছেন। এই আয়োজনের মূল উদ্দেশ্যটা কিংবা মূল লক্ষ্যটা কি? ধন্যবাদ। আমি প্রথমেই আরটিভির কলাকুশলী এবং সর্বস্তরের যারা আছেন, নিয়োজিত আছেন, তাদেরকে ধন্যবাদ জানাতে চাচ্ছি। আজকে যখন কর মেলা চলছে, দেশব্যাপী কর মেলা চলছে, ঠিক তেমনি একটি সময়ে আপনারা যে এই আলোচনা অনুষ্ঠান আয়োজন করেছেন, আমি মনে করি এই আলোচনা অনুষ্ঠানটি অত্যন্ত সময়োপযোগী এবং আমাদের করদাতা যারা দেখছেন, সম্মানিত নাগরিক যারা দেখছেন, তারাও এখান থেকে আমাদের কর মেলা সম্পর্কে, আমাদের এই মুহূর্তের যে আমরা যে সমস্ত কার্যক্রম নিয়েছি, গ্রহণ করেছি, সে সম্পর্কে তারা সম্যকভাবে অবহিত হবেন এবং উপকৃত হবেন। সার্বিকভাবে কর প্রশাসন রাজস্ব আদায় পরিস্থিতির ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে। সেই জন্য আমি আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবছরে আমরা যখন কর মেলা চালু করি, তখন আমাদের প্রধান লক্ষ্য ছিল মানুষকে এই মর্মে উদ্বুদ্ধ করা যে আমাদের একটা থিম সং এবং একটা আমরা স্লোগানকে নির্ধারণ করেছি। দুটো স্লোগানের মধ্যে একটি স্লোগান হচ্ছে আপনি যেটা ইতিমধ্যে আলোচনা করেছেন, সমৃদ্ধির সোনালী দিন আনতে হলে আয়কর দিন। আরেকটা স্লোগান আমাদের আছে, সেটা হচ্ছে সুখী স্বদেশ গড়তে ভাই আয়করের বিকল্প নেই। আমরা আমাদের সম্মানিত করদাতাদেরকে, যারা সম্ভাব্য করদাতা, পটেনশিয়াল ট্যাক্স পেয়ার, তাদেরকেও আমরা এই মর্মে এটাই জানাতে চাচ্ছি যে আসুন আমরা যদি সত্যিকার অর্থে একটা সোনালী দিনের স্বপ্ন দেখি, একটা সুন্দর সমৃদ্ধ ভবিষ্যৎকে আমরা স্বপ্ন দেখি, আমরা যদি একটা স্বনির্ভর অর্থনীতির স্বপ্ন দেখি, তাহলে আপনাদেরকে এগিয়ে আসতে হবে এবং আয়কর বিভাগ তথা সরকার এবং জনগণের যৌথ উদ্যোগে পার্টনারশিপের মধ্য দিয়ে রাজস্ব প্রশাসনকে আরো সফল একটা কর্মক্ষম একটা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করে, স্থাপন করে জনগণের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে যে কাঙ্ক্ষিত রাজস্ব দরকার, সেই রাজস্বটাকে আমরা অর্জন করতে চাই। সেক্ষেত্রে রাজস্ব বোর্ড একা নয়, জনগণকে সাথে নিয়ে আমরা কাজ করতে চাই। সেই লক্ষ্যেই কিন্তু আমরা জনগণের গোড়দোড়ায় গিয়েছি। একসময় জনগণ আসতো ট্যাক্স ডিপার্টমেন্টের কাছে, এখন ট্যাক্স ডিপার্টমেন্ট, সরকার বা এনবিআর যাচ্ছে জনগণের কাছে, বিভিন্নভাবে যাচ্ছে, অনেকগুলি মাধ্যমে আমরা যাচ্ছি জনগণের কাছে। তার মধ্যে অন্যতম একটি মাধ্যম হচ্ছে কর মেলা। আপনারা জানেন আমাদের কর তথ্য সেবা কেন্দ্র আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন কর কমিশনারেটে। আমাদের এই তথ্য সেবা কেন্দ্রের পাশাপাশি আমরা র্যালি করেছি, আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি আমরা হাতে নিয়েছি, কিন্তু সবচেয়ে বৃহত্তর কর্মসূচি হচ্ছে কর মেলা, যার মধ্য দিয়ে আমরা বাংলাদেশের 64টি জেলার প্রায় 87টি উপজেলা পর্যন্ত জনগণের কাছে। সেখানে আমরা জানতে চাচ্ছি জনাব আলমগীর, বিভাগীয় ও জেলা শহরগুলোর পাশাপাশি এবারই প্রথম আপনারা বেশ কিছু উপজেলায় মেলার আয়োজন করেছেন। এই যে মেলার ব্যাপ্তি বাড়ছে, সেই ব্যাপ্তি বাড়ার সাথে সাথে জনগণের সাড়া কিভাবে পাচ্ছেন আমরা জানতে চাচ্ছি। আমি এই প্রসঙ্গে একটু ধন্যবাদ। আমি এই প্রসঙ্গে একটি পরিসংখ্যান দিতে চাই।
আমরা 16 থেকে 22 সেপ্টেম্বর পর্যন্ত আমরা মেলা করছি, এটা আপনি জানেন। ঢাকা, রাজধানী ঢাকা সহ সকল বিভাগীয় 7টি শহরেই 7 দিন ব্যাপী আমরা মেলা করছি। জেলা পর্যায়ে 4 দিন ব্যাপী মেলা হচ্ছে, 29টি উপজেলায় 2 দিন ব্যাপী এবং 57টি উপজেলায় ভ্রাম্যমাণ মেলার আয়োজন। কিন্তু উপজেলাগুলোতে আপনারা 2 দিন ব্যাপী কেন করছেন? কেন সেখানে 7 দিন করছেন? আমরা পর্যায়ক্রমিকভাবে অগ্রসর হচ্ছি। আমরা মানে আমার যে প্রশ্নটা আপনার কাছে, 2 দিনের জন্য যে অ্যারেঞ্জমেন্ট, 7 দিনের জন্য সে অ্যারেঞ্জমেন্ট, কিন্তু উপজেলাগুলোকে তো আরো বেশি আপনাদের মোটিভেটেড করা উচিত এবং গুরুত্ব দেওয়া উচিত। হ্যাঁ, অবশ্যই আমরা পর্যায়ক্রমিকভাবে অগ্রসর হচ্ছি। আমরা এই বছরই প্রথম উপজেলা পর্যায়ে গেলাম। আগামী বছর থেকে আমাদের হয়তো বা 7 দিন ব্যাপী আমাদের কর্মসূচি থাকবে। এই মুহূর্তে আমি যদি টু বি অনেস্ট, যে আমার উপজেলায় পর্যায়ে করার মতো যে জনবল, যে সাংগঠনিক অবস্থা, সে অবস্থায় আমরা আমাদের যে কাঙ্ক্ষিত মাত্রায়, যে কাঙ্ক্ষিত কোয়ালিটি নিয়ে আমরা যে উপজেলায় মেলা করব, সেই মেলা করার মতো আমাদের অবকাঠামো বা জনবলটা নেই। এখানে জনগণের অভাব, মানে জনবলের অভাবটাকে আপনি, আমার মনে হয়েছে যে আমাদের সাংগঠনিক ওই সক্ষমতাটা অর্জন করার জন্য এইবারে যে মেলা হলো উপজেলা, সেটাই একটা অনুশীলন। আগামীতে এই অভিজ্ঞতা থেকে আমরা 7 দিন ব্যাপী হয়তো মেলা। এই 2 দিনের সাড়া কেমন পেয়েছেন আপনারা? একটা ছোট পরিসংখ্যান দিলে আপনি এই সাড়াটা সম্পর্কে আপনি উপলব্ধি করতে পারবেন। আমরা উপজেলার কথা জানতে চাই। হ্যাঁ, উপজেলা পর্যন্ত ঢাকা সহ আমার কাছে এই মুহূর্তে সার্বিক উপজেলা পরিসংখ্যান নেই, কিন্তু আমার কাছে যে তথ্যটা আছে সেটা হচ্ছে আমরা প্রতিটি উপজেলায় আসলে স্বতঃস্ফূর্তভাবে ব্যাপক সাড়া পেয়েছি। জি, ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো জনাব হাসান এইচ মনসুর। আপনার কাছে আমার প্রশ্ন, 16 কোটি মানুষের দেশে আয়কর দাতার সংখ্যা মাত্র 1% নিচে, মানে আমরা দিচ্ছি মাত্র 11 লক্ষ মতো মানুষ যারা আপনার আয়কর দিচ্ছি। তো এই সংখ্যাটাকে আপনি কিভাবে দেখছেন? এটা কতটুকু আসলে আশাবাঞ্চক? না, এটা তো মানে সবাই আমরা জানি যে এটা খুবই একটা মানে খুব অল্প এক সংখ্যক কর দিচ্ছে এটা, এবং এটা থেকে বের হয়ে আসতে হবে। তবে এটাও সত্যি কথা যে হঠাৎ করে একদিনে এটা সম্ভব না, এটা একটা কালচারাল চেঞ্জ হবে। আমাদের ট্যাক্স ফর্মে অনেক জটিলতা আছে। আমি মনে করি যে এগুলো ভারতের পক্ষে না রাখতে পারলেই ভালো, কারণ ওই ইনকামের সাথে এক্সপেন্ডিচার দেখানোর আমার কোনো দরকার নেই। আমি তো ট্যাক্স করছি ইনকামকে, আমি কেন এক্সপেন্ডিচারকে নিয়ে অযথা একটা আনুমানিক হিসাব করে আমাকে অঙ্ক কষতে হচ্ছে ওইখানে। সেটা আমার মনে হয় না কোনো যৌক্তিকতা আছে সেরকম কিছু। আমার আয়টাকে জাস্টিফাইড হইতে যত অ্যাঙ্গেল থেকে এনবিআর দেখতে পারে ততই ভালো। সেই জন্য যেটা দরকার, এনবিআর এর একটা তথ্য ব্যাংক দরকার, এনবিআর এর ভান্ডার দরকার, তথ্য ভান্ডার, যেটা থেকে তারা, আমি যদি কোনো জমি কিনি, আমি যদি কোনো বড় গাড়ি কিনি, আমি যদি 10 বার এয়ারলাইন্সে ট্রাভেল করি, আমি যদি অন্য কোনো ধরনের ট্রানজেকশন করি, যেটা গরুর হাট থেকে 10 লাখ টাকা থেকে গরু কিনে আনলাম, এইসব তথ্য যদি তারা ওখানে রাখতে পারে তাহলে আমাকে ভালোভাবে তারা জাপটে ধরতে পারবে যে আমি ফাঁকি দেওয়ার উপায় থাকবে না। বা আমি একটা চাকরি করলে পরে সবচেয়ে বেশি রোজগার ট্যাক্স থেকে হয় পেরোল থেকে, দুনিয়ার সব দেশে সবচেয়ে বেশি। পেরোলটা আমাদের দেশে সেরকম ভাবে মনিটর হয় না। আমি জানি কমিশনার সাহেব কি বলবেন, কিন্তু আমার ধারণা যে ওইভাবে স্ট্রিক্টলি মনিটর হয় না। কারণ আমরা একটা এখন কিন্তু কর্পোরেট, আমরা প্রায় আমাদের যে প্রতিষ্ঠান, আমরা কিন্তু 100% পেরোল ব্যাংকের মাধ্যমে করছি এবং সম্পূর্ণ আপনার ব্যাংকে যাচ্ছে, ব্যাংকে যাওয়ার আগেই আমাদের কর কর্তন করা হচ্ছে এবং জমা দেওয়া হচ্ছে। তো আমার মনে হচ্ছে যে আমাদের মতো অফিস আদালতগুলোতে সব জায়গাতেই কিন্তু পেরোলটা চলে গেছে ব্যাংকে। আসলে ট্রু, আমরাও সেভাবেই করি, কিন্তু তারপরেও দেখা যায় যে এটা সংখ্যা কম এবং আরো অনেক বেশি হতে পারতো। এটা একটা জিনিস। 2 নম্বর হলো পেরোলের থেকে যারা বের হয়ে আসলো, যারা ট্যাক্স চলে গেল, তাদের কি আমরা, তারা কি ট্যাক্স রিটার্ন করে কিনা সেটার তো কোনো ফলো আপটা হয় না। কিন্তু আমি আমার যেটা ধারণা, ফলো আপটা হয় না। আমি নিজেই দেখি আমাদের প্রতিষ্ঠানে যাদের কি পেরোল আমরা ডিডাক্ট করে দিয়েছি, তারা কিন্তু ইন্ডিভিজুয়ালি অনেকেই হয়তো তাদের ট্যাক্স দেয় না। দ্যাটস দ্য কালচার। এখানে এনবিআর কে আরো সতর্ক হতে হবে। আমার কাছে তো তথ্য আছে কয়জনের পেরোল ট্যাক্স কাটা হয়েছে, অ্যাটলিস্ট ওই কয়জনকে তো আমি বাধ্য করতে পারি, আমার যদি মেশিনারিজ গুলোকে আমি ইমপ্রুভ করতে পারি, অর্থাৎ ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনকে আমি একটু এফিশিয়েন্ট করতে পারি, ওই নলেজটাকে তো আমাকে খাটাতে হবে, যে আমি ম্যাচিং করতে হবে যে আমার এই পেরোল থেকে এত হাজার বা এত লক্ষ লোকের পেরোল আমি নিয়ে আসছি, সেই লোকগুলো থেকে তার অর্ধেক লোক হয়তো ট্যাক্স দিয়েছে, বাকি অর্ধেক দেয় নাই। ট্যাক্স তো 10% বা 15% হয়তো তাকে পেরোলে কাটা হয়েছে, কিন্তু বাকি হয়তো তার হয়তো লায়াবিলিটি হচ্ছে 34.5%। তাকে তো সে তো ট্যাক্সের আওতার থেকে বের হয়ে গেল, করের ভার থেকে বের হয়ে গেল। এই জিনিসগুলোকে যদি আমরা সিনক্রোনাইজ করতে পারতাম, মানে 1 নম্বর হচ্ছে তথ্য ভান্ডার থেকে তথ্য এনে, 2 নম্বর হচ্ছে পেরোলটা হচ্ছে একটা বিরাট একটা অংশ, যেটার মাধ্যমে ইংল্যান্ডে প্রায় 86% ট্যাক্স পেরোল থেকে নিয়ে আসে।
দুনিয়ার পৃথিবীর সব দেশে কিন্তু ওইরকম 70, 80, 90 এরকম পরিমাণ আয়কর পেরোল থেকেই আসে। কারণ আসলে সত্যি কথা বলতে ট্যাক্স কিন্তু দেয় বেতনভোগী লোকেরাই দেয়, বিজনেসম্যানরা খুব বেশি ট্যাক্স দেয় না। এটা কিন্তু বাস্তবতা, মানে যেটা ওয়ারেন বাফে বলেছিলেন, আমি লজ্জিত যে আমি ট্যাক্স দিই 15% হারে, আর আমার কর্মচারী অধস্তন নিম্ন স্তরের কর্মচারী তারা ট্যাক্স দিচ্ছে 40% হারে। দ্যাটস দ্য রিয়ালিটি অফ দ্য ক্যাপিটাল ওয়ার্ল্ড, মানে ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ডে। এই প্রেক্ষাপটেও আমাদেরও এটার কিন্তু বাইরে কিছু না। সত্যি কথা বলতে আমাদের যারা ধনী তারা কিন্তু ট্যাক্স দেয় না। আমি যখন দেখলাম এনবিআর এর তথ্য বের হলো সর্বোচ্চ করদাতা এত কোটি টাকা ট্যাক্স দিয়েছেন, এবং সেই ব্যক্তির নাম আমি জীবনে শুনি নাই, এবং যাদের নাম আমরা সবসময় শুনি তাদের নাম সেখানে নাই, তখন আমার মনে হয় যে এখানে বিরাট একটা শুভঙ্করের ফাঁকি চলছে, এবং সেটা বিরাজমান। এটা আমাদের দেশেও আছে, আর বড়ভাবে আছে, বিদেশেও আছে। তারা হয়তো দিবে কম আইনের ফাঁকে, যেটাকে বলা হয় যে ট্যাক্স লুপহোলের সিস্টেমে তারা বের হয়ে এসে ওয়ারেন বাফে নিজেই বলেন আমার 15%, আমার আয় হয়েছে এত বিলিয়ন কিন্তু 15%, আর ওই লোকের আয় হচ্ছে $100,000, তাকে দিতে হচ্ছে 40%। তো এই যে বিলিয়ন আর $100,000 মধ্যে তফাৎ, এই কিন্তু কর ভার কিন্তু অসম, আইনগতভাবে অসম নয়, কিন্তু বাস্তবে সেটা অসম। অ্যাজ ইট ইজ এই অসমতা নিয়েই আমাদের চলতে হবে। তারপরেও আমি বলবো, যদি আমাদেরকে কর ভার, যদি আমাদের মানে কর সংগ্রহের হার বর্তমানে 4% মতো আছে মনে হয় যতক্ষ করে, এটাকে যদি ইজিলি 8% নেওয়া যাবে বা আরো অধিক নেওয়া যাবে, যদি আমরা এটাকে প্রশাসনিক দুর্বলতাগুলোকে কাটিয়ে উঠতে পারি, এবং একই সাথে আমাদের সিস্টেমিক ইমপ্রুভমেন্ট, এই যে পেরোল সিস্টেম, কর্পোরেট গুলোকে সবকে সচেতন করে দেওয়া, তাদেরকে মনিটর করা, ব্যক্তিকে মনিটর করার দরকার। আসলে তো কালেকশন তো করে ব্যক্তি খাত, এনবিআর হচ্ছে রিসিপিয়েন্ট, এটাই কিন্তু বাস্তবতা দুনিয়ার সব দেশে, এবং আমাদের দেশে কোনো ব্যতিক্রম নয়। সেইভাবেই হওয়া উচিত। জি, ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো জনাব নুরুল আজহার শামীম। অভিযোগ আছে কর প্রক্রিয়াকে কঠিন ও দুর্বোধ্য করে তুলছে অনেক ক্ষেত্রেই করদাতা এবং কর আদায়কারীদের মাঝখানের যে অবস্থানরত কর আইনজীবী বা এজেন্টরা, যারা আপনার লোককে করের এই কাজগুলো করে দিতে দেখি আর কি, কিংবা শুনি, কর আইনজীবীদের ভূমিকা নিয়ে কিংবা এই অভিযোগটা নিয়ে আপনার কাছে জানতে চাচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ এবং দর্শকবৃন্দকে ধন্যবাদ। আপনি যেটা বলছেন 1.1 মিলিয়ন রিটার্ন সাবমিট করে, আপনি শুনলে আশ্চর্য হবেন যে এর টোটাল 20% লয়াররা করে ফাইল, আর 80% বলে আপনার কর বিভাগের কর্মকর্তা এবং কর্মচারীরা, যাদের অঢেল সম্পত্তি আছে। আমি সবাইকে বলবো না, যেমন অসৎ কিছু রাজনীতিবিদ আছে, যেমন অসৎ কিছু আইনজীবী আছে, সেমন কর্মকর্তা আছে। 1 লক্ষ টাকা ডেইলি ইনকাম বহু ডাক্তার আছে, 1 লক্ষ থেকে 5 লক্ষ টাকা। তাদের আপনি 3 থেকে 6 মাসে এভরিডে, এবং প্রতিদিন আপনার 5 থেকে 6 মাস বা 3 মাসের মধ্যে আপনি তাদের অ্যাপয়েন্টমেন্ট পাবেন না। কিন্তু শুনলে আশ্চর্য হবে যে তারা এই কর্মকর্তা এবং কর্মচারীদের যোগ সাধ্য শেষে 5,000 টাকা ট্যাক্স দেয়। আমার কাছে এভিডেন্স আছে। এতে কি দাঁড়ালো যে রাষ্ট্র চলে জনগণের টাকা, জনগণ ট্যাক্স দিলে রাষ্ট্র উন্নত হবে। আজকে যে এমআরটি টাকা যে জাপান দিছে, তার আগে বলেনি সে 5,000 টাকা, এটা কি ভিক্ষা দেওয়া হইল? তার ট্যাক্স আসবে মিনিমাম 50 লক্ষ টাকা, তার ইনকাম হইল আপনার 365 লক্ষ টাকা, যদি 1 লক্ষ টাকা হিসাবে ধরি তর্কের খাতিরে। আসেন সেকেন্ড থিং, যে জাপানে যে সিস্টেমটা আছে, আমার জাপানের সাথে ওতপ্রোতভাবে জড়িত, আমার বাড়ি ঘরও জাপানে কিছু আছে, যেটা আমার ওয়াইফ জাপানিজ বলতে হয় কথাটা, সেই হিসাবে সেইখানে সহজ পদ্ধতি। যেমন মনে করেন যে আজকে যে আপনি একটা জিনিস কিনলেন, সেখানে আপনি রিসিপ্টটা টান দিয়ে পকেটে দিলেন, ওটা চেকও করে না তারা, এত সুন্দর সিস্টেমেটিক। আপনি এখানে ক্যাশিও সিস্টেম দিয়ে আপনি তারটা খুলে ফেললেন, আপনি একটা রেজিস্টার বুক করলেন, আপনি মিষ্টি দোকান দিলেন বা স্বর্ণের দোকান দিলেন, আপনি সেখানে দেখালেন যে আপনার প্রতিদিন সেল হয় 250 টাকা, আসলে আপনার সেল হয়েছে প্রতিদিন 2,50,000 টাকা। এই যে প্রতিটা ক্ষেত্রে যে মানসিকতা আমাদের গড়ে উঠছে, সেই মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। 1, 2 নাম্বার, আপনি যে বলছেন এই যে কিছু আইনজীবী এই কাজগুলি করে, অস্বীকার করার মতো না, কিন্তু ভালো আইনজীবী আছে, এমন আইনজীবী আছে যারা আপনার মিনিমাম ফি নেয়, বাসা থেকে অফিসে আসে হেঁটে, গাড়িও কিনতে পারেন। আবার 3 বছর আইনজীবী আছে গাড়ি ফ্ল্যাট বাড়ির মালিক হয়ে গেছে। আবার দেখবেন একটা পিয়ন ইনকাম ট্যাক্সে 5টা বাড়ির মালিক। একটা ইনকাম ট্যাক্সের পিয়নের ব্যাপারে অনেক অভিযোগ আছে যে ইনকাম ট্যাক্স অফিসে কাজ করে এবং সেখানে তারা একজন পেশকার এলিয়ন গাড়ি চালায় আসে। আমিও এলিয়ন গাড়ির মালিক এখন পর্যন্ত হইতে পারিনি। আমি কিন্তু আমার 28 বছর প্র্যাকটিস, এর মধ্যে আমি বাইরে পড়াশোনা করছি। আজকে দেখেন ভাই যেটা বলছেন, এবং আপনিও বললেন যে যারা আপনার সার্ভিস হোল্ডার তারা ট্যাক্স ফাঁকি দিতে পারে, তারাও ট্যাক্স ফাঁকি দেয়। 15 জন একদম পেপার কাটিং আমার কাছে আছে, রাজশাহী সিটি কর্পোরেশন 15 জন ইঞ্জিনিয়ার গত 5 বছর যাবত তারা আপনার জাল চালানের মাধ্যমে
তাদের ট্যাক্স পেমেন্ট করছে। লাস্ট ইয়ারে 14-13-14 যে তারা 11,100 টাকার একটা চালান সোনালী ব্যাংকে চেক করার পর ধরা খাইছে আর কি। এই 15 জন যে প্রমাণিত হয়েছে এটা জাল। এই 15 জনের ভিতরে তারা যে কাজটা করলো, যদি আজকে বলি তারা বুয়েটের থেকে উচ্চ শিক্ষা নিচ্ছে, অনেকের পিএইচডি ডিগ্রি আছে জাপান, আমেরিকা, অস্ট্রেলিয়া। দেখেন তারা জনগণের টাকায় তাদের বেতন 1। 2 নাম্বার, তারা যে টেন্ডারের সাথে সম্পৃক্ত সেইখানেও তারা কিন্তু উচ্ছিষ্ট খাইতেছে। 3 নাম্বার, সরকারের সামান্য একটা কর দিবে সেই জিনিসটাও তারা জাল করছে। তাইলে আপনি কোথায় যাবেন এই ক্ষেত্রে? আজকে দেখেন 8,000 ইটের ভাটা, এনবিআর বলতেছে, এনবিআর এর ভাষ্য যে এটা দুর্বোধ্য এলাকা, আমরা কিভাবে যাব সেখানে? তো ইট তারা তৈরি করছে। ইট, এক সেকেন্ড, আমার শেষ হয়ে গেছে। এই যে 250 কোটি টাকা নিজ সম্পদধারী 2 জন এনবিআর বলতেছে, আর নাইট ফ্রাঙ্ক যেটা আপনার যুক্তরাজ্য ভিত্তিক একটি এনজিও, তাদের সার্ভিস করেছে 78 জন। আমাদের দেশে 250 কোটি, আমার তো মনে হয় যে 1000 কোটি 1 লক্ষ হবে আমাদের দেশে আছে যারা অডেল প্রতিপত্তির মালিক। ওই যে আপনি বলছেন গরু বা তার গাড়ি দেখে যা আইডেন্টিফিকেশন করবেন, তারা অত্যন্ত প্রভাবশালী। কোনোদিনই এটা হবে না। এই মানসিকতাটা আমাদের চেঞ্জ করতে হবে যে এই রাষ্ট্র আমার, আমি স্বাধীন দেশে বসবাস করি, আমি জাপানের থেকে আর ভিক্ষা নিব না, এই ডোডিয়ে নিব না, এমআরটি আমার নিজের টাকায় করব, পদ্মা সেতু যেমন হাত দিচ্ছি নিজের টাকায়, সেই পর্যায়ে চিন্তা করলে তাইলে আমার দেশে করাপশন কমাতে হবে, সহনশীলতার মধ্যে নিয়ে আসতে হবে। 3 বছরের মধ্যে বিশেষ পরীক্ষা দিয়ে বা একটা কোন রকম চাকরি ঢুকতে পারলে, এখনো আবার কিন্তু আছে, কারণ একটা পিয়ন চাকরি নিতে 8 থেকে 10 লক্ষ টাকা দেয়, তার জমি বাড়ি ঘর ভিটি মাটি বেচা, তখন সে ডেসপারেট হয়ে যায় কিভাবে আমার মূল চালানটা উঠাবো। তখন সে সেবার নামে, সেবা তো দূরের কথা, সে পারলে এসিজি সহগিলা খেতে চায়। এই হলো আমার বক্তব্য। জি, জনাব আলমগীর হোসেন, 2019-20 সালের অর্থ বছরে করদাতার সংখ্যা 11 লাখ থেকে 40 লাখ নেয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এই লক্ষ্য অর্জনের জন্য আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন কিংবা কি ধরনের পরিকল্পনা করে এগুচ্ছেন? ধন্যবাদ। আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে কি আমি কিছু প্রাসঙ্গিক প্রশ্নের কথা বলবো। আমরা নীতিগতভাবে একমত হয়েছি এবং অতি সম্প্রতি আমরা জাতীয় রাজস্ব বোর্ড একটা সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের ট্যাক্স আইনকে সহজীকরণ করা দরকার, এবং আজকের যে অর্থনীতি বাস্তবতা, আমাদের যে অ্যাকাউন্টিং সিস্টেমের যে ইস্যুগুলো আছে এবং ট্রানজ্যাকশনের যে নেচার, সমস্ত কিছুকে বিবেচনায় নিয়ে কিন্তু আমাদের আইনটাকে সংশোধন করা প্রয়োজন মনে করছি আমরা। এই লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড কিন্তু কাজ করছে। আমরা ইতোমধ্যে জাতীয় রাজস্ব বোর্ড একটি শক্তিশালী একটা কমিটি করে দিয়েছে। তারা কিছু বিকল্প খসড়া আইন নিয়ে তারা পর্যালোচনা করছে, কাজ করছে। আমরা বিশ্বাস করি যে আমাদেরও কমিটমেন্ট আছে, আমাদের কাছে আমাদের কমিটমেন্ট আছে যে আমাদের এনবিআর এর এই আইনকে আরো জনগণের কাছে সহজীকৃত করে তোলার জন্য টোটাল স্ট্রাকচারাল চেঞ্জ যদি করতে হয়, আমরা স্ট্রাকচারাল চেঞ্জ নিয়ে আগাবো। আমি কোনো পেশাজীবী কারো প্রতি কোনো অভিযোগ উত্থাপন করতে চাই না। আমি শুধু এটুকু বলতে চাই যে আয়কর আইনের বিধান অনুসারে প্রতিটি অ্যাসেসমেন্ট যখন হবে তখন আইদার করদাতা অথবা তার প্রতিনিধিকে স্বাক্ষর করতে হবে। সেই ক্ষেত্রে করদাতার অনুপস্থিতিতে একজন প্রতিনিধি তাকে নিয়োগ দিতেই হবে, এবং তিনি আইটিপি হবেন অথবা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবে অথবা তার হিসাব রক্ষক হবেন অথবা তার রিলেটিভস হবেন। প্রেসক্রাইবড ইয়ের বাইরে অন্য কোনো লোকের কোনো হিয়ারিং নিয়ে অ্যাসেসমেন্ট করার সুযোগ নেই। এখন একটা রিটার্ন পূরণের জন্য যদি আমার কাছে সহযোগিতা চান আপনি, আমি তো সহযোগিতা করতেই পারি আপনাকে। এক ধরনের আমার সোশ্যাল কমিটমেন্ট আছে। এইটাকেই যদি উনি বলেন যে আমি ওকালতি করছি, তাহলে এটা আসলে যুক্তিসঙ্গত কথা হবে কিনা সেটা আমি আরেকবার ভেবে দেখার জন্য অনুরোধ করব। আমাদের ইন্টিগ্রিটির কথা যে ব্যাপারটা বলা হয়েছে, কোনো কোনো জায়গায় ইন্টিগ্রিটি, আমি বলবো না যে আমরা বা বাংলাদেশের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে শত শত না হাজার হাজার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী আছেন, ওদের ডেভিয়েশন হবে না, এটা বলছি না। কিন্তু আমাদের বর্তমান ব্যবস্থাপনায় আমরা কয়েকটা জিনিসের মধ্যে কমিটমেন্ট করেছি। আমাদের কোয়ালিটি ম্যানেজমেন্টকে আমরা এনশিওর করতে চেষ্টা করেছি। আমাদের একটা মডেল আছে স্যার, এটা হচ্ছে QQTT। একটা হচ্ছে কোয়ালিটি, কোয়ান্টিটি, টাইমলিনেস, ট্রান্সপারেন্সি অ্যান্ড টিম ওয়ার্ক। সো বর্তমান কর প্রশাসন ট্রান্সপারেন্সির ব্যাপারে অত্যন্ত গুরুত্ব আরোপ করেছেন। উনি বলেছেন আমাদের যে আমরা আরেকটি ইস্যু আছে ইন্টিগ্রিটি ইন দ্য ম্যানেজমেন্ট, এই ইন্টিগ্রিটি অব দি ম্যানেজমেন্টের বিষয়টাকে গুরুত্ব আরোপ করা হচ্ছে, এবং আমাদের গুড গভর্নেন্সটাকে ইনশিওর করার জন্য কিন্তু প্রশাসনিক বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে বর্তমান বোর্ড থেকে, জাতীয় রাজস্ব বোর্ড থেকে।
এই বিষয়গুলো উদ্যোগ নেওয়া হয়েছে। আমি নুরুল আজহার সাহেবকে অনুরোধ করব, যদি তার নাগরিক দায়িত্ব হিসাবে, পেশাজীবী হিসাবে দায়িত্ব হিসাবে যদি তিনি এরকম অনিয়ম কোনো পান যে আমাদের কর কর্মকর্তা, কর কর্মচারী আইন বহির্ভূত হয়ে কাজ করছেন এবং বেআইনি কাজ করে লাভবান হচ্ছেন, প্লিজ আপনারা আমাদের এই অভিযোগকে প্রমাণসহ উপস্থাপন করার জন্য আমাদের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল আছে, চেয়ারম্যান আমাদের পার্সোনাল ওয়েবসাইট আছে, আমাদের আলাদা উইং আছে, আপনারা সেখানে আমাদের লঞ্চ করেন অভিযোগ। আমি বিশ্বাস করি যে এনবিআর আমাদের চেয়ারম্যান এবং আমরা সব মিলে যে অবস্থায় এসেছি, উই মাস্ট টেক সিরিয়াস অ্যাকশন। এই ব্যাপারে আমাদের কোনো বিকল্প ভাবনা নেই। জি, আপনার কাছে আবার আসবো। জনাব আহসান এইচ মনসুর, ব্যবসায়ীদের অভিযোগ এনবিআর এর নাম শুনলেই ভয় লাগে, জ্বর লাগে, মনে হয় যেন আপনার এনবিআর এর কথা শুনলে মনে হয় যেন বাঘ আসছে। তো এনবিআর সম্পর্কে ব্যবসায়ীদের এই দৃষ্টিভঙ্গিটা কেন? দেখুন, সবকিছুর দুইটা সাইড আছে, ভয়েরও কিছু কারণও আছে হয়তো। কারণ আমি যদি ট্যাক্স ঠিক মতো না দিয়ে থাকি, অবশ্যই আমি বাঘের ভয় পাবো, সেটা তো একটা আছে, জবাবদিহিতার মধ্যে আসতে হবে। আই উইল হেট টু ডু দ্যাট, তাই না? সেইটা একটা আছে। এবং আমাদের সত্যি কথা বলতে আমাদের কালচার অফ কমপ্লায়েন্স অ্যাবসলিউটলি মিনিমালিস্টিক। যত কম দিয়ে আমরা দায় সারতে পারি সেটুকুই আমরা করি। এবং এটা স্বাভাবিকভাবেই একটা জিনিস আছে। IMF আমি যখন ফিজিক্যাল অ্যাফেয়ার্সে ছিলাম, আমাদের একটা ডাইরেক্টর ছিলেন ভিটো তানজি, ভেরি স্কলারলি পার্সন। উনি বলেছিলেন একবার, আর্টিকেলে লিখেছিলেন, দ্যার ইজ নাথিং কল্ড বেনেভোলেন্ট ট্যাক্স পেয়ার। ট্যাক্স আদায় করে নিতে হয়, ট্যাক্স আদায় করে নিতে হয়। ট্যাক্স আমি এসে এটা আশা করাটা ঠিক না। হ্যাঁ, আমাকে ফ্যাসিলিটেট করতে পারে, আমাকে ভয়টাকে কমিয়ে দিতে পারে, কিন্তু ভয় একটা রাখতে হবে, যদি ইফ আই ডু নট কমপ্লাই আমাকে কিন্তু প্রয়োজনে আমেরিকা হলে হাত করা পড়াবে, এখানে হয়তো হয়রানি করবে। জি, জনাব আহসান এইচ মনসুর, ট্যাক্স ভীতি নিয়ে আপনার কাছে আসবো, তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক দেখছেন ব্যবসা বাণিজ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান ইসলামী ব্যাংক বিজনেস টক। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছে কিছুক্ষণের মধ্যেই, ততক্ষণ আমাদের সাথে।